মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামানোর উদ্দেশ্যে পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শেষ পর্যন্ত চরমভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই সম্পূর্ণ খালি হাতে ওয়াশিংটনে ফিরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। টানা ২১ ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠক কেন ব্যর্থ হল, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে। এই আলোচনার ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত আত্মবিশ্বাস, অনেকটা দাম্ভিকতার পর্যায়ে পৌঁছে যাওয়া মনোভাব এবং অবাস্তব প্রত্যাশা। আমেরিকান প্রতিনিধি দল ইসলামাবাদে গিয়েছিল একটি ভুল ধারণা নিয়ে। তারা মনে করেছিল যুদ্ধে তারা কার্যত জয়ী হয়েছে এবং সেই বিজয়ীর অবস্থান থেকেই তারা আলোচনার টেবিলে বসে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অর্থাৎ ইরান তাদের নিজস্ব দেশ, সামরিক কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি করতে পারবে আর কি পারবে না সেটা নির্ধারণ করার অধিকার যেন তাদেরই রয়েছে। এই সংবেদনশীল আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তা আন্তর্জাতিক মহলে বিস্ময়ের সৃষ্টি করে, কারণ এতে অন্তর্ভুক্ত ছিলেন তার ব্যক্তিগত উপদেষ্টা, মূলত একজন রিয়েল এস্টেট ডেভেলপার স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। এত গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে এমন ব্যক্তিদের পাঠানো অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে। তাদের আচরণও ছিল অনেকটা এমন যেন বিজয়ী কোনো জমিদার পরাজিত প্রজাদের সম্পদ ভাগ করে নিতে এসেছে। কিন্তু বাস্তবতা খুব দ্রুতই তাদের সামনে পরিষ্কার হয়ে যায়। আলোচনার টেবিলে বসেই তারা বুঝতে পারে ইরান কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয় যাকে ইচ্ছা করলেই কেনা বা নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে ইরানের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রাক্তন সামরিক কর্মকর্তা মাহমুদ বাগের গালিবাফ, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং অভিজ্ঞ কূটনৈতিক আলী বাগেরি। তারা প্রায় ২১ ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে টানটান ও নিবিড় আলোচনায় অংশ নেন। এই দীর্ঘ সময় জুড়ে চলা এক প্রকার স্নায়ুযুদ্ধে ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে রাজনৈতিক, সামরিক এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত নিজেদের মৌলিক অধিকার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এই আলোচনায় যুক্তরাষ্ট্র এমন কিছু অতিরিক্ত ও অযৌক্তিক দাবি সামনে নিয়ে আসে যেগুলো তারা গত কয়েক মাসের সংঘাত বা সামরিক তৎপরতার মাধ্যমেও অর্জন করতে পারেনি। মূলত তারা চেয়েছিল ইরান যেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত রুট হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেয়। পাশাপাশি ইরানের সব ধরনের পারমাণবিক উপকরণ সম্পূর্ণরূপে সরিয়ে ফেলার দাবিও তারা তোলে। কিন্তু ইরান অত্যন্ত কৌশলী এবং দৃঢ় অবস্থান নিয়ে এই দাবিগুলোকে প্রতিহত করে। শুধু না বলেই থেমে থাকেনি তারা, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যৌথ কাঠামোর আওতায় বেশ কিছু বাস্তবসম্মত প্রস্তাবও তুলে ধরে। তবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যবাদী মানসিকতা এবং একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা শেষ পর্যন্ত আলোচনাকে সফল হতে দেয়নি। টানা ২১ ঘণ্টার এই বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অবস্থান তুলে ধরে একটি শক্তিশালী ও আবেগঘন বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, কূটনীতি তাদের কাছে কেবল আলোচনার মাধ্যম নয়, এটি ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডে রক্ষার সংগ্রামেরই একটি ধারাবাহিক অংশ। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, কোনো সামরিক বা অর্থনৈতিক চাপের মুখেই ইরান তাদের জাতীয় স্বার্থ এবং সার্বভৌম অধিকারের প্রশ্নে এক চুল আপোস করবে না। একই সঙ্গে এই জটিল ও উচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন এবং সহায়তার জন্য ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ধন্যবাদ জানায়। অন্যদিকে ইসলামাবাদে দীর্ঘ আলোচনা শেষে দেশ ছাড়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক ধরনের হতাশা প্রকাশ করেন, যার ভেতরে প্রচ্ছন্ন হুমকির ইঙ্গিত ছিল। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে একটি চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব ইরানের কাছে উপস্থাপন করেছে। ভ্যান্স কিছুটা আত্মবিশ্বাসী সুরে বলেন, দেখা যাক ইরান সেটি গ্রহণ করে কিনা। তার এই মন্তব্যে স্পষ্ট ছিল এক ধরনের চাপ সৃষ্টি করার কৌশল, যা মূলত কূটনৈতিক আলোচনার বাইরে গিয়ে মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয়। তার বিদায়ী প্রেস ব্রিফিংয়ে তিনি আরও উল্লেখ করেন, ইরানের সঙ্গে ২১ ঘণ্টা ধরে একটি গভীর ও অর্থবহ আলোচনা হয়েছে, তবে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলেও এটিকে তিনি যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য বেশি ক্ষতিকর বলে আখ্যা দেন, যা অনেক বিশ্লেষকের মতে একটি স্পষ্ট সাইকোলজিক্যাল গেমের অংশ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে কিছু স্পষ্ট ও অলঙ্ঘনীয় শর্ত বা রেড লাইন তুলে ধরেছিল, যেগুলো মেনে নিতে ইরান অস্বীকৃতি জানিয়েছে। যদিও এই শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে তার মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল পারমাণবিক ইস্যু। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ছিল ইরানকে একটি দীর্ঘমেয়াদী ও কঠোর প্রতিশ্রুতি দিতে হবে, যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কিংবা দ্রুত সেই সক্ষমতা অর্জনের পথে এগোতে পারবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও দাবি করেন, ইরানের পূর্ববর্তী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে, ফলে প্রযুক্তিগত সক্ষমতার প্রশ্ন এখন আর মুখ্য নয়।
এখন বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ইরানের রাজনৈতিক সদিচ্ছার ওপর। এছাড়াও তিনি নিশ্চিত করেন এই দীর্ঘ আলোচনায় ইরানের জব্দকৃত বিপুল অঙ্কের সম্পদ এবং বৃহত্তর ভূরাজনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এত দীর্ঘ আলোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত কোনো যুগান্তকারী অগ্রগতি অর্জিত হয়নি। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত নমনীয়তা এবং আন্তরিকতা নিয়েই আলোচনায় অংশ নিয়েছিল, তবে তাদের মূল শর্তগুলোর ক্ষেত্রে তারা কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। পুরো ২১ ঘণ্টার এই বৈঠকের সময় মার্কিন প্রতিনিধিরা নিয়মিতভাবে ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। জানা যায় এই সময়ের মধ্যে ট্রাম্প নিজে ৬ বার প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের সেই বহুল আলোচিত রিয়েল এস্টেট স্টাইল ডিল মেকিং কৌশল, যেখানে চাপ সৃষ্টি করে দ্রুত চুক্তি আদায়ের চেষ্টা করা হয়, তা ইরানের মতো হাজার বছর পুরনো সভ্যতা ও কৌশলী রাষ্ট্রের সামনে কার্যকর হয়নি। এই ব্যর্থ আলোচনার পর মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক রাজনীতির সমীকরণ এক অনিশ্চিত ও বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র হয়তো ধারণা করেছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক চাপের মাধ্যমে ইরানকে নিজেদের শর্তে নিয়ে আসা সম্ভব হবে। কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে বর্তমান বহুমেরু বিশ্ব ব্যবস্থায় একক আধিপত্য প্রতিষ্ঠা করা আর আগের মতো সহজ নয়। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের টেক ইট অর লিভ ইট ধরনের চূড়ান্ত প্রস্তাব যদি ইরান সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে, তাহলে কি সামনে আরও বড় সংঘাত অপেক্ষা করছে? বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যার প্রভাব সরাসরি পড়বে বৈশ্বিক অর্থনীতির ওপর। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষেত্রে ইরানের আত্মবিশ্বাসের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, চীন থেকে ইরানে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম, বিশেষ করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হচ্ছে। দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।